একটা পেজ খোলার পর যখন পেজটা মনিটাইজ হয় তখন কিন্তু দর্শকদের চোখে পড়ার আগে হ্যাকারদের চোখে পড়ে। কথাগুলো কেন বলছি পুরো ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ফেসবুক সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। স্ক্রিনে দেখা যাচ্ছে ফেসবুক থেকে এরকম দুইটা নোটিফিকেশন আমার পেজে আসে, আর নোটিফিকেশনটা অন করা মাত্র এরকম একটা ইন্টারফেস আমি দেখি। এই নোটিফিকেশনটা যদি আমি বাংলায় কনভার্ট করি তাহলে এখানে বলা হচ্ছে যে আপনার পেজে রিস্ক আছে, আমরা মেটা সাপোর্ট টিম থেকে আপনার পেজটা সারিয়ে দেওয়ার জন্য এই নোটিফিকেশনটা আমরা পাঠিয়েছি। যদি পেজের ভালো চান তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করুন। এই যে ফেসবুকের লোগোটা ব্যবহার করে কত বড় একটা ফাঁদ তৈরি করেছে হ্যাকাররা, দেখেছেন? যদিও এই বিষয়গুলো আগে থেকে জানি আমি। ফেসবুকের লোগোতে ক্লিক করে দেখি এখানে মাত্র 2টা ফলোয়ার এবং এটা একটা আইডি। প্রথমে চেনার উপায় হচ্ছে ফেসবুক মেটাতে 2টা অন্তত ফলোয়ার নাই, 155 মিলিয়ন প্লাস ফেসবুকে ফলোয়ার। দ্বিতীয়ত হুটহাট কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। তারপর আমি সেই আইডিটার ইনফরমেশন এবং বায়ো চেক করে দেখি আমার মতো শত শত পেজ ওনারদের এইরকম নোটিফিকেশন পাঠিয়েছে। যারা হয়তো জানে না, অনেকেই আছে এরকম, তারা তাদের ফাঁদে পা দিয়ে শখের পেজটাকে হারিয়ে ফেলেছে। একটা পেজ কত কষ্ট করে সন্তানের মতো পেলে পুষে বড় করে, সেটা কেবলমাত্র পেজ ওনারাই জানে। আর এরকম কিছু মুখোশধারী মানুষের ফাঁদে পা দিয়ে অনেকেই তাদের শখের পেজটাকে হারিয়েছে। এই চক্রটা তাদের কাজ চালিয়ে যাবে, আমি না হোক আর অন্য কাউকে দিবে, একের পর এক তারা নোটিফিকেশন দিতেই থাকবে। এরকম চক্রের ফাঁদে পা না দিয়ে সাবধান থাকবেন, আর কষ্ট করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার মতো অনেকেই দেখে উপকৃত হয়। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কিংবা ইনবক্সে জানাতে পারেন। একটা ভিডিও সুন্দর করে তোলার পেছনে শুধু ক্যামেরা বা এডিটিং থাকে না, এর পেছনে থাকে অনুভূতি, পরিকল্পনা, ধৈর্য আর ভালোবাসা। প্রতিটা ভিডিওর পেছনে আমার একটা উদ্দেশ্য থাকে, সেটা কখনো বা কাউকে অনুপ্রেরণা দেওয়া অথবা নিজের ভালো মন্দ সময়গুলো শেয়ার করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিউ আরেকটা ব্লগে আপনাদেরকে আবার ওয়েলকাম করছি। গত রাতের কালবৈশাখী ঝড়ে আমার বারান্দা পুরোই নোংরা হয়ে গেছে। তেমন একটা পরিষ্কার করতে হয় না, শুধু উপর দিয়ে পাতাগুলো উঠিয়ে নিলেই হয়ে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই এক্সপেন্সিভ গাছগুলো থেকে কিভাবে চারা করা যায়, তার সাথে আমার এই ছোট ছোট কিছু কাজের মুহূর্তগুলো। আপনারা কি জানেন যে আমার এই ছোট ছোট মুহূর্তগুলো যখন আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট গুলো করেন, আমি এতটাই অনুপ্রাণিত হই। তখন আমার মনে হয় যে আমার সারাদিনের ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে গেছে। সামনে থাকা এই ঝুলন্ত গাছটার নাম হচ্ছে ক্যাঙ্গারু পকেট। এটা একটা বিদেশি গাছ, আর এটার মধ্যে খুবই চমৎকার লাল লাল কলির মতো ফুল হয়। এই যে ফোলা ফোলা একটা করে ফাঁপা পকেটের মতো দেখা যাচ্ছে, এর জন্য এই গাছটা বেশি বিখ্যাত। এবং এই গাছটার যে বীজ আছে, এই বীজগুলো ফুলের পরেই হয়, মানে অনেকটা শিমুল তুলার মতো। শিমুল তুলার যেমন কালো কালো বীজি আছে, ঠিক তেমনই খুবই ছোট ছোট তুলার মধ্যে এরও বীজি আছে। এইগুলো গাছ থেকে উঠিয়ে ভেজা টিস্যুতে করে বক্সে করে রেখে দিব। এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা বীজেই শিকড় তৈরি হবে। গত এক সপ্তাহ আগে করেছি, ওইগুলো শিকড় চলে এসেছে, তো ওইগুলোকে এখন কোকোপিটে রিপোর্ট করে দেবো। ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেশি গাছ হোক কিংবা বিদেশি গাছ হোক, প্রতিটা গাছ থেকেই চারা করা সম্ভব, কিন্তু শুধুমাত্র জায়গার অভাবে করতে পারি না। তোমরা তো দেখতেই পাও ছোট্ট একটা বারান্দা, এই বারান্দার মধ্যে এত জিনিস আছে যে গুছিয়ে না রাখলে আসলে সম্ভব হতো না। আমার ছোট বাবু পোলাও রোস্ট খুব পছন্দ করে, কিন্তু আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না, এই জন্য নর্মাল খাবার রান্না করে সকালে আপনার ভাইয়াকে অফিস পাঠিয়ে দিয়েছি। আর বাচ্চাদের জন্য দুপুরে একটু পোলাও রোস্ট রান্না করলাম। আমার বাচ্চারা রোস্ট খুব একটা মিষ্টি পছন্দ করে না, এই জন্য ওদের জন্য একটু ঝালঝাল করে বানাই। আমি এখানে রোস্ট বানিয়েছি নর্মাল যে মশলা থাকে, আদা রসুন পেঁয়াজ, মানে মাংসতে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলো। এক্সট্রা করে শুধু সামান্য চিনি, দুধ আর একটু ঘি দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওতে গল্প হবে, কথা হবে। আপনাদের থেকেও আমার অনেক কিছু জানার আছে, শেখার আছে। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের, আর কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।